আসসালামু আলাইকুম। স্ক্রিন ভিজিবল? দেখা যায়। আচ্ছা, আমাদের কালকের কুইজের সিলেবাসটা অনেক বড়। 4টা বা 5টা স্লাইড আছে একসাথে, মানে সিলেবাসের মধ্যে। তার মধ্যে তো কম্বিনেশন পারমুটেশন এই চ্যাপ্টারটা আছে। তারপরে আছে সিগনিফিকেন্স টেস্টিং, কনফিডেন্স ইন্টারভ্যাল, স্যাম্পলিং টেকনিক, এই বেশ কিছু আছে। আচ্ছা, তারপরে ওই একটা চ্যাপ্টার ছিল হচ্ছে আমাদের কি যেন, প্রবাবিলিটির উপর। ওই প্রবাবিলিটির যে চ্যাপ্টারটা আছে এটা কালকের মানে নাও আসতে পারে, স্যারে বলছিল এটা এক্সট্রা। এটা পরবর্তীতে দেখাই দিব, বা নাও আসতে পারে, এটা পরবর্তীতে আর নাও লাগতে পারে। তো ওইটা আমরা বাদ দিব। বন্ধু তুই নিয়ে গেছিল না, কিন্তু আর কিছু কভার হয় না। হ্যাঁ, এর লেগে আগামীতে ভিডিও করে। তামিম যদি হয় না। এটা আমি আগের থেকে প্রেডিকশন করা, এটা আমার জানা কথা। এটা আমি রাতুল মনে কইছিলাম এগুলা আমি তো তোকে একদিন জানা কথাই। 18টা মারছি, কিচ্ছু পাইছি না। গুড। আচ্ছা, আচ্ছা, এখন যে ইয়েটা, ওই যে কি বলে পারমুটেশন কম্বিনেশন, এটার জন্য স্যারের ক্লাস আছে ইউটিউবে। তারপরে ইয়ার জন্যও আছে, প্রবাবিলিটি, বেসিক প্রবাবিলিটির যেটা আছে ওইটার জন্য স্যারের ক্লাস আছে। তো এই ক্লাসগুলো যদি দেখে কেউ সরাসরি ওইখান থেকে করলে সবচেয়ে বেশি ভালো হইবে, কারণ ওইখানে স্যারের আর অনেকগুলো কোশ্চেন সহ বেশি করে কোশ্চেন দিয়ে স্যার ওইখানে প্র্যাকটিস করাইছে। আমার এখানে এত কোশ্চেনও নাই, কারণ এই সব কোশ্চেন আমাদের স্লাইডে নাই, কয়েকটা কোশ্চেন আছে মাত্র। তো ওইগুলা থেকে দেখলে সবচেয়ে ভালো হইব। আমি চাইতেছি যে এই 3টা চ্যাপ্টার দেখাই দিই, কারণ এই 3টা চ্যাপ্টারের জন্য খুব বেশি ইয়া করা নাই আর কি। একটা হচ্ছে সিগনিফিকেন্স টেস্টিং বা হাইপোথেসিস টেস্ট যেটা, আরেকটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। এই 3টা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এই 3টা থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের মার্ক আসবে আমাদের। আর স্যার কীরকম কোশ্চেন করে এটা আমরা ফার্স্ট কুইজ দিয়ে দেখছি, ওনার তো কোশ্চেনের কোনো আগামাথা থাকে না। আচ্ছা, যাই হোক, এখন এই 3টা যদি দেখতে যাই আমরা, সরাসরি শুরুতে আমাদের এইটা দেখা লাগবে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দেখতে হলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দিয়ে কী করে বা কেমনে কাজ হয়, এগুলো হচ্ছে থিওরি, কীভাবে এমনি আসছে এখান থেকে সব কিছু দেওয়া আছে, এগুলো নিজের মতো করে পড়ে নেবেন। কারণ কালকে কুইজ, এখন এত কিছু ডিটেলস বলার মতো সময়ও নাই। পরবর্তীতে ফাইনালের পড়ার সময় যদি দেখাই তাহলে দেখাই দিব না। সরাসরি ম্যাথে যাই আমরা। মেনলি আগে শুধু আমাদের এই 4টা জিনিস মনে রাখতে হবে যে কোন জিনিসটা দিয়ে কী বুঝাইতেছে। একটা হচ্ছে এই যে মিউ দিয়ে হচ্ছে পপুলেশন মিন, আর সিগমা দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা। আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে এক্স বার আর একটা হচ্ছে এস দিয়ে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্যাম্পল মিন হচ্ছে কি এক্স বার। এই 4টা জিনিস আমাদের মনে রাখলেই হইতেছে আপাতত। এখন এইগুলোর থেকে আমাদের কি কি বের করা লাগতে পারে, এগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কীভাবে কাজ করে। এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা কী বলে এটা, ডায়াগ্রাম। এই নর্মাল ডিস্ট্রিবিউশন মেনলি হচ্ছে একদম মিন ভ্যালুটা হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকে, মিন মিডিয়ান মোড সবসময় মাঝখানে থাকবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের আরেকটা ইয়ে হচ্ছে সিমেট্রিক কার্ভ বা বেল কার্ভ, এগুলো আমরা ওই যে মিডের আগে পড়ে আসছিলাম। আর এটা হচ্ছে নন স্যাম কী বলে, নট নর্মাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে কোনো ধরনের সিকোয়েন্স নাই, এক এক সময় এক এক উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, এটার কোনো সিকোয়েন্স নাই। এখন র্যান্ডম স্যাম্পলিংয়ের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি, মেইন জিনিস যেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এই স্ট্যান্ডার্ড ইরর যেটা, এই স্ট্যান্ডার্ড ইরর দিয়েই আমাদের মেইনলি কাজ হবে এই চ্যাপ্টারটাতে। স্ট্যান্ডার্ড ইররের জন্য কী কী লাগে, একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরেকটা হচ্ছে এন বা স্যাম্পল সাইজ। এখন এই যে ভ্যালুটা আছে এস ই যদি আমরা মানে এস ই ভ্যালুটা আমাদের পরের চ্যাপ্টারে কাজে লাগবে। এই চ্যাপ্টারে সরাসরি এটার উপরে একটা ম্যাথ আছে, কিন্তু খুবই ছোট, এটার ম্যাথ খুব একটা সরাসরি খালি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে না, সরাসরি ওইটা অন্য চ্যাপ্টারের জন্য কাজে লাগে। তো এখন এইটা দিয়া, এই যে এখানে বললো এস ই ইকুয়াল সিগমা ডিভাইডেড বাই রুট এন। এই সিগমা ডিভাইডেড বাই রুট এন, সিগমা মানে তো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিল, এন মানে তো স্যাম্পল সাইজ যা আছে তাই। তারপরে এখানেও কিছু বলছে যে সিটিএল স্টেটস ফর দ্য স্যাম্পল সাইজ ইজ লার্জ মেনি স্যাম্পল টোকেন। আচ্ছা, এগুলো ওই যে একটু হালকা থিওরি, কীভাবে কেন কোনটার সাথে কোনটা কানেক্টেড, কীভাবে কাজ করে এগুলা। আচ্ছা, এখন এইটা একটু দেখা লাগবে আমাদের। এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্যাম্পল ইরর যেটা আছে, স্যাম্পল ইররের সাথে জেড স্কোরের ভ্যালুটা সরাসরি জড়িত। কীভাবে আমরা মিডের আগে যেই জেড স্কোরটা পড়ছিলাম, এটা একটু এটা থেকে অন্যরকম বা ব্যতিক্রম, এটা আমাদের সরাসরি পপুলেশনের সাথে কানেক্টেড। এখন এই পপুলেশনের সাথে কানেক্টেড বলতে এখানে কি হইতেছে, আমরা পপুলেশন থেকে যেই স্যাম্পলটুকু নিয়ে কাজ করতেছি, ওই স্যাম্পলের
ওই স্যাম্পলের মাধ্যমে আমরা পপুলেশনের ইরোড দিয়ে সরাসরি জেড স্কোর বের করব। এখন জেড স্কোর দিয়ে কী বোঝায়? জেড স্কোর দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের মিন ভ্যালু থেকে ওই ভ্যালুটা আমাদের যে একটা সিঙ্গেল ভ্যালু বা একটা সিঙ্গেল কী বলে এটা স্যাম্পল, ওই সিঙ্গেল স্যাম্পলের টোটাল স্যাম্পলগুলা মিন ভ্যালু থেকে কতটুকু দূরে অবস্থান করতেছে বা কতটুকু উপরে বা নিচে অবস্থান করতেছে। যেমন জেড এর ভ্যালু যদি 0 হয় তখন বলতে পারতেছি আমরা যে আমাদের দ্য ভ্যালু ইজ এক্স্যাক্টলি দ্য মিন পয়েন্ট। এই যে এইটা হচ্ছে আমাদের মিন পয়েন্ট। এখন এই যে মিন পয়েন্ট, এই জায়গার মান হচ্ছে সবসময় 0। এই 0-র বরাবর, তার মানে জেড এর মান যদি 0 হয় তার মানে আমরা বলতে পারতেছি যে আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড বা স্যাম্পলের মিন যেটা এক্স বার, এই এক্স বারটা এই বরাবর আছে। আচ্ছা, আমরা যখন মিডের আগে যেটা পড়ছিলাম ওইখানে কি ছিল? এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা, ওইটা ছিল। কিন্তু এইবার কি হয়েছে? এখানে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ই। এখন আগে যখন আমরা করতাম ওইটা ছিল জেড স্কোর, ওই জেড স্কোরটা ছিল শুধুমাত্র স্যাম্পলের একটা ডেটার জন্য আমরা নিয়ে কাজ করছি, একটা সিঙ্গেল ডেটার জন্য। কিন্তু এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে একটা পপুলেশনের আন্ডারের একটা স্যাম্পলের মাধ্যমে টোটাল কতটুকু জেড স্কোরের পরিবর্তন হইতেছে ওইটা। এখন একটা স্যাম্পলের মধ্যে আমরা চিন্তা করি যে আমাদের একটা পপুলেশন যদি থাকে 500 ডেটা সেটের একটা পপুলেশন। এখন এই 500 ডেটা সেটের পপুলেশন দিয়ে আমরা কয়টা স্যাম্পল বানাইতে পারতেছি? আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো পরিমাণের স্যাম্পল বানাইতে পারবো। যদি এক্সপ্লিসিটলি চিন্তা করি, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটার সাথে আরেকটা যদি কোনো কানেকশন না থাকে, আমরা যদি চিন্তা করি যে 10% করে নিব, তার মানে কয়টা বানাইতে পারবো? আমরা 10টা বানাইতে পারবো, 50টা করে হবে এক একটাতে। এখন আমরা যদি ভাবি যে একটার এক্স বার হইতেছে 40, আরেকটা হলো 41, আরেকটা হলো 41.5, আরেকটা হলো 42, আরেকটা হচ্ছে 42.5। তো এই যে জিনিসগুলা একটা আরেকটার সাথে মোটামুটি একটা কাছাকাছি। এখন আমরা এই জিনিসটাই দেখবো, আমাদের যে মিনটা আছে মানে অরিজিনাল যে পপুলেশন মিন, এটা হচ্ছে এই যে জেড বা জেড এর বরাবর এই পপুলেশন মিনের যে ভ্যালুটা আছে, এই ভ্যালু থেকে আমাদের এই এক্স বারের বা হচ্ছে স্যাম্পল মিনের ভ্যালুটা কতটুকু দূরে বা কতটুকু মানে কতটুকু উপরে বা কতটুকু নিচে অবস্থিত, ওই জিনিসটা দেখবো আমরা এই জেড স্কোরের মাধ্যমে। এখন এই যে স্যাম্পল জেড স্কোর যেটা বের করতেছি, এই স্যাম্পল জেড স্কোরের জন্য আমাদের এই তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে স্যাম্পল মিন, পপুলেশন মিন, আরেকটা হচ্ছে এস ই বা স্ট্যান্ডার্ড ইরর। এখন স্ট্যান্ডার্ড ইররের যে সিঙ্গেল সূত্র ওইটা যেটা আমরা এটা তো দেখলামই এখানে। এই স্যাম্পল ইরর বা স্ট্যান্ডার্ড ইরর, সরি স্যাম্পল ইরর না, স্ট্যান্ডার্ড ইররের সূত্র দিয়ে আমরা এখানে জেড স্কোরের ভ্যালু বের করি। এখন জেড স্কোরের ভ্যালু আমাদের এখানে এক্স বার, মিউ, তারপরে এস ই, এইগুলো কোশ্চেনে দেওয়া থাকবে অথবা কোনো না কোনো হিন্ট দেওয়া থাকবে কোশ্চেনে, যেটা দেখে আমরা বুঝবো বা বের করতে পারবো। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস বলা থাকে যে জেড স্কোর বের করো এবং ইন্টারপ্রেট করো, এই জিনিসটা দিয়ে কি বুঝাইতেছে এটা বলো। এখন ইন্টারপ্রেট আমরা এইভাবে করবো যে আমাদের জেড এর মান যদি 0 আসে বরাবর, তখন আমরা বলবো যে জেড ইকুয়াল 0 সো দ্যাট দ্য ভ্যালু ইজ এক্স্যাক্টলি দ্য মিন পয়েন্ট, এক্স্যাক্টলি অ্যাট দ্য মিন। এভাবে বলে দিলেই হবে। সেমভাবে যদি জেড এর মান 0 থেকে বড় হয়, যত বড় হবে তত বলবো যে দ্য ভ্যালু ইজ অ্যাবভ দ্য মিন, মিনের থেকে এত বড়, এইভাবে বলবো। সেমভাবে এই আচ্ছা, জেড এর একটা একক আছে, জেড এর এককরে বলা হয় হচ্ছে গিয়ে সিগমা। ওই যে সিগমা যেটা আছে, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে জেড এর একক। জেড এর ভ্যালুটার আমরা যখন ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে আমরা যদি দেখি যে 1 আসছে, তখন ওইটারে বলবো জেড ইকুয়াল 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেমভাবে যদি 2 আসে তখন বলবো 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি -1 আসে তাহলে হবে -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি 2 আসে তাহলে -2 আসলে তাহলে হবে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু এই প্লাস আর মাইনাস দিয়ে বুঝাইতেছে উপরে বা নিচে, ডানে না বামে যাইতেছে। ডান মানে হচ্ছে প্লাসের দিকে, বাম মানে হচ্ছে মাইনাসের দিকে। সেমভাবে উপরে মানে হচ্ছে প্লাসের দিকে, নিচে মানে হচ্ছে মাইনাসের দিকে। এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের থেকে উপরের দিকে যদি যাই আমরা, তখন যেটা হবে ওইটা হচ্ছে আমাদের প্লাসের দিকে। তার মানে এই জায়গায় আমরা মানে সাপোজ ধইরা নিছি যে এই জিনিসটা এই জেড ইকুয়াল 2 সিগমা বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এইটাকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে কীভাবে করবো যে এক্স বার ইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন। তো এখানে +2 ছিল জন্য এটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন সরাসরি এইটা বলে দিছে। যদি মাইনাস থাকতো তারপরেও এইটাই বলতো, কিন্তু আমরা একটু স্পেসিফিকভাবে বলবো যে অ্যাবভ অ্যান্ড বিলো। তারা শুধু অ্যাওয়ে মানে হচ্ছে দূরবর্তী এটা বলে দিছে, কোন দিকে দূরে, ডানে দূরে না বামে দূরে বা উপরে বা নিচে কোন দিকে দূরে এটাও তারা বলে নাই। আমরা ওইটা স্পেসিফিক করে বলে দিব। প্লাস থাকলে উপরে মানে হচ্ছে অ্যাবভ, আর যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে বিলো বা আন্ডার, যেটা ইচ্ছা। তারপরে এই যে এখানে একটা ম্যাথ আছে, বলছে যে অ্যাভারেজ 2 আওয়ার পার উইক স্টাডি ইজ রিকোয়ার্ড টু গেট এ প্লাস ইন স্ট্যাটিস্টিক্স কোর্স। আচ্ছা, বলছে যে অ্যাভারেজ 2 আওয়ার প্রতি মানে
2 ঘন্টা কইরা প্রতি উইকে যদি আমরা পড়ি তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স কোর্সে A+ থাকে। এইটা কি? এটা একটা স্বাভাবিক অবস্থায় আমরা চিন্তা করতে পারি যে প্রতি এভারেজ, যেহেতু বলছে এভারেজ কি কয় এভারেজ অফ পার উইক স্টাডি, তা পার উইক স্টাডি বলতে হইতেছে গিয়ে আমাদের 1 বছরও হইতে পারে, 1 মাসও হইতে পারে, অথবা যা ইচ্ছা তা হইতে পারে। যেহেতু এখানে স্যাম্পল কথাটা সরাসরি কোনো জায়গায় উল্লেখ নাই, সুতরাং এটা হচ্ছে পপুলেশন মিন বা হচ্ছে মিউ। আচ্ছা, এখন এই মিউ যেটা আছে, এই মিউ থাকার পরে আমরা একটা জিনিস তাহলে পাইছি, পপুলেশন মিন মিউ ইকুয়াল টু একটা পাইলাম। তারপরে কি দেখবো? জেড, জেড সরি জেড না, উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 0.5। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটার দেওয়া থাকে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় দেওয়া থাকে হচ্ছে স্যাম্পলের, সরি স্যাম্পলের না, এখানে সবসময় দেওয়া থাকবে পপুলেশনের। তার মানে কি এখানে দেওয়া আছে সিগমা, সিগমা দেওয়া আছে 0.5। আচ্ছা, 0.5 সিগমা দেওয়া আছে। তারপরে এখানে আমরা 2 পাইলাম, পপুলেশন মিন দুইটা জিনিস পাইছি। আরেকটা জিনিস দেওয়া আছে কি আমাদের, এন হচ্ছে 100, এন এর মান মানে হচ্ছে স্যাম্পল সাইজ 100 দেওয়া আছে। আর এইখানে একটা জিনিস বলা আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য স্যাম্পল মিন বিং মিনিমাম 0.25। আচ্ছা, মিনিমাম 0.25 দিয়ে বোঝাইতেছে যে আমাদের এইটা জিনিসটা কি বলছে, বলছে স্যাম্পল মিন মিনিমাম। স্যাম্পল মিন বলতে কি এক্স বার। এখন এইটা দিয়ে বুঝাইছে যে আমাদের এক্স বার মিনিমাম 2.05 হইতে পারবে, বেশিও হইতে পারে। সুতরাং আমরা এখানে এইভাবে লিখতে পারতাম যে এক্স বার গ্রেটার দেন ইকুয়াল 2.05। এটা এখানে তারা লিখে নাই, জিনিসটা এরকম হবে, এক্স বার গ্রেটার দেন ইকুয়াল 2.05 এটা। এখন এক্স এর মান যদি 0.25 এর থেকে বেশি হয় বা মিনিমাম 0.25 এর হয়, তখন আমাদের ওই পি এর ভ্যালুটা কত আসবে ওইটা আমাদের বের করা লাগবে। এখন পি এর ভ্যালু তো আমরা বের করা শিখি না এখান থেকে, আমরা শুধু শিখছি এস ই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর, আরেকটা হচ্ছে জেড এর মান, এই দুইটা জিনিস শিখছি। এখন আমরা পি এর ভ্যালুটা কই থেকে পাবো? পি এর ভ্যালু বের করার জন্য আমাদের এই যে জেড টেবিল, এই জেড টেবিলটা দেখা লাগবে বা জেড টেবিল থেকে বের করা লাগবে। এখন এই জেড টেবিল থেকে কিভাবে বের করা লাগে এই জিনিসটা আমাদের টেবিল দেখেও বোঝা যায়, আরেকটা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও করা যায়। আমাদের আশা করি টেবিল দেওয়াই থাকবে। আচ্ছা, এখন দেখি কিভাবে কি করছি। তা আমরা শুরুতে কি বের করব? শুরুতে বের করব হচ্ছে জেড, মানে জেড বের করা লাগবে। এখন জেড বের করার জন্য আমাদের কি কি লাগতেছে? এক্স বার লাগবে, তারপরে হচ্ছে এখানে সিগমা, সরি সিগমা না, হচ্ছে মিউ লাগবে, আর হচ্ছে এস ই লাগবে। এখন এস ই বের করার জন্য এখানে দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে সিগমা আর হচ্ছে রুট এন। তার মানে সিগমা এবং এন দুইটা জিনিসই আমাদের এখানে পাইতেছি আমরা ইজিলি। একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 100। দুইটার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এস ই আসছে 0.05 পাইলাম। তারপরে আমরা যদি জেড দিয়ে আবার ক্যালকুলেট করি, জেড এর সাথে জেড এর ফর্মুলাটা ফালায়া, এখন জে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ই। এখন বলছিলাম যে এক্স এর মান, এক্স বারের মান সরাসরি দেওয়া নাই, তবে বইলা দিছে এক্স বারের মান এইটা থেকে বড় হইতে হবে, মিনিমাম এইটা অথবা এর থেকে বড়। তার মানে আমরা যেটা দেওয়া আছে ওইটা ধরেই কাজ করব, সরাসরি যেটা দেওয়া আছে ওইটা ধরে যদি আমরা কাজ করি 2.05 মাইনাস 2 ডিভাইডেড বাই 0.05, এটা যদি করার পরে আমরা জেড এর মান পাইছি 1। এখন আমাদের যদি শুধুমাত্র বলতো যে জেড এর ভ্যালুটা বের করো এবং এক্সপ্লেন করো, তখন আমরা শুধু এইটুকু বের করতাম, বের করে বলে দিতাম যে আমাদের এই সিনারিওতে আমাদের এই এক্স বারটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ ফ্রম দ্য মিউ, এটা বলে দিতাম আমরা। কিন্তু আমাদের চাইছি সরাসরি প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি বের করতে হলে আমাদের এই যে 1 যে ভ্যালুটা পাইছি আমরা, এই 1 ভ্যালুটারে নিয়ে আমাদের এই প্রবাবিলিটি টেবিলে খোঁজা লাগবে। এখন একটা জিনিস আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে সবসময় আমরা জানি যে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন ইকুয়াল এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এইখানে পাই। আচ্ছা, আরেকবার বলি, প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন বলে ফেলছিলাম আগে, প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল, এইখানে যে কোনো কিছু থাকতে পারে, -4 থেকে +4 পর্যন্ত যে কোনো কিছু থাকতে পারে এইখানে। -4 এর থেকেও ছোট হয়, আবার +4 এর থেকেও বড় হয়, কিন্তু ওইগুলা টেবিল দেয় না, মানে সচরাচর এর থেকে বাইরে হয় না। 7 পর্যন্ত যাইতে পারে আর কি জেড এর মান। এখন যদি আমরা দেখি, আরেকবার বলি যে আমাদের কি করা লাগবে, যে বলছে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল 1। এই 1টা পাইছি হচ্ছে গিয়ে জেড এর মান 1 আমরা আগে বের করছি জন্য, কিন্তু এখানে 1 এর পরিবর্তে অন্য যে কোনো কিছু থাকতে পারে। আমরা ক্যালকুলেশন করে যেটা বের করব ওইখানে ওইটাই বসবে। কিন্তু আমরা এই যে যেই ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটর থেকে, সরি ক্যালকুলেটর না, এখন এই যে টেবিল থেকে খুঁজে বের করব। কিভাবে বের করব? এই যে 1 মানে আমরা বলতে পারি না 1.00। এখন 1.00 যদি আমরা দেখি, আমরা এই যে কলাম আছে এই কলাম ওয়াইজ আমরা দেখব আগে
যে আমাদের ওয়ান আছে কি, মানে পয়েন্টের আগের অংশটা খুঁজবো হচ্ছে এই কলাম ওয়াইজ, আর পয়েন্টের পরের অংশগুলো খুঁজবো হচ্ছে এই ফার্স্ট রো ওয়াইজ। আমরা যদি দেখি তাহলে কি হইতেছে, এই যে ওয়ান, 1.00 এখানে। এখন এই দুইটা জিনিস যেই জায়গায় গিয়া স্যাদ হবে ওই জায়গার মধ্যে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটারই আমরা নিব। আচ্ছা, এইখানের এই ভ্যালুটা হচ্ছে আমাদের পি অফ জেড লেস দেন ইকুয়াল 1। এখন কথা হচ্ছে আমরা কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। কোশ্চেনে বলছে মিনিমাম 0.25, সরি মিনিমাম 2.05 এটা। এখন মিনিমাম 2.05 মানে কি, লেস দেন ইকুয়াল নাকি গ্রেটার দেন ইকুয়াল, এটাকে বুঝতে হবে। মিনিমাম 2.05 মানে হচ্ছে গিয়া গ্রেটার দেন ইকুয়াল, তার মানে কি আমাদের ওই ভ্যালুটা 2.05 হবে এবং তার থেকে বড় যে কোনো কিছু হতে পারে, কিন্তু তার থেকে ছোট হতে পারবে না। সুতরাং আমরা যদি লিখি ওইভাবে আমাদের ভ্যালুটা এইভাবে হবে জেড গ্রেটার দেন ইকুয়াল 1, এইটা হওয়ার কথা, কিন্তু আমরা বের করছি হচ্ছে গিয়ে জেড লেস দেন ইকুয়াল 1। কেন বের করছি এটা, কারণ আমাদের টেবিলে সবসময় এই আকারেই দেওয়া থাকে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাতে নর্মাল ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে সবসময় এই ভ্যালুটাই আমরা পাই, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এই ভ্যালুটা। এই জন্য আমরা এই ভ্যালু থেকে এই ভ্যালু বের করার জন্য এটার উল্টাটা করছি। সুতরাং প্রবাবিলিটিতে আমরা আগে থেকেই জানি ওয়ানের থেকে যদি আমরা তার উল্টাটা বিয়োগ করি, যেটা আমরা চাইতেছি ওইটা পাবো। এইটা আমরা চাই না, এটা আমাদের কাছে আছে, কিন্তু আমরা চাই তার উল্টাটা। যেহেতু উল্টাটা চাই, সুতরাং ওয়ান থেকে আমরা এই ভ্যালুটা মাইনাস করে দিলেই তার উল্টা যেটা আমাদের কাঙ্ক্ষিত ওইটা আমরা পাই ফেলবো। এই যে 1 মাইনাস পি অফ জেড লেস দেন ইকুয়াল 1, এই ভ্যালুটা যখন আমরা এখানে বসাইছি তখন এখানে পাইছি। এখন আরেকটা জিনিস আমরা বলে দিই, আমি এইখানে যেহেতু জেড এর মান 1 ছিল জন্য এইখানে এইভাবে কাজ করছি। আমাদের এখানে যদি জেড এর মান 1 যেটা, এটা তো হচ্ছে সরাসরি জেড এর জন্য। আমরা যদি এইভাবে চিন্তা করতাম যে জেড এর মান 1 আছে জন্য এইভাবে সরাসরি এইদিকে হয়েছে, যদি জেড এর মান -1 দিয়ে দিই আমরা, তাইলে কিন্তু অটোমেটিক উল্টা যেতেছে। আমরা যদি কখনো এই যে টেবিলের মধ্যে মাইনাসেরটাও সহ দেওয়া থাকে তখন চেক করে দেখতে পারবো যে আমাদের -1 এর জন্য যদি এই জেড টেবিল চিন্তা করি তখন এই পজিশন মানে তখন ভ্যালুটা এইরকমই আসবে। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, ওইটা বেশি ঝামেলার মধ্যে হয়ে যায়। আমরা মেনলি এটাই চিন্তা করবো, আমাদের সব সময় দেওয়া থাকে এই ফরম্যাটে। এখন আমাদের যেই ফরম্যাট লাগবে আমরা ওই ফরম্যাটে নিব। এই ফরম্যাটে দেওয়া আছে, কিন্তু আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে এইরকম করে দরকার, এই জন্য আমরা এইরকম নিছি। কেন এরকম করে দরকার, আমাদের কোশ্চেনে বইলে দিছে মিনিমাম এত। মিনিমাম এত মানে হচ্ছে গিয়ে এর থেকে ছোট হতে পারবে না, কিন্তু এর থেকে বড় যে কোনো কিছু হতে পারবে। সুতরাং জেড গ্রেটার দেন ইকুয়াল জেড এর যে ভ্যালুটা আছে ওইটা, এইটাই আমরা বের করছি এখান থেকে 1 মাইনাস যা আছে তা। করার পরে যে ভ্যালুটা পাইছি এইটারে আমরা এখন ইন্টারপ্রেট করে দিব যে এই যে এইটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। এই ভ্যালুটার যদি আমরা ইন্টারপ্রেট করি তখন আমাদের এখানে আসতেছে দিস মিনস দেয়ার ইজ a 15.87% chance that a random sample of 100 students will have a mean study hour of এত। বইলে দিছিল যে আমাদের 100 জন স্টুডেন্ট নিয়ে যে আমরা এই স্যাম্পলের কাজটা করতেছি, আমাদের এখানে কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে যে আমরা এই জিনিসটা 0.25 অ্যাভারেজ আসতেই পারে। কত পার্সেন্ট প্রবাবিলিটি হবে যে 0.25-এর অ্যাভারেজ স্টাডি হওয়ার জন্য 0.25-এর মতো হয় বা তার থেকে বেশি হয়। মিনিমাম এত মানে হচ্ছে এর থেকে কম হওয়া যাবে না, যে এর থেকে বেশি হবে। সুতরাং এইটা দিয়ে এই 15.87% দিয়ে এটাই বুঝেছে, এটাই কাহিনী, আর কিছু নয়। আর বাকি মানে এই চ্যাপ্টার থেকে এই পেজ নাম্বার 9 পর্যন্তই আমরা পড়বো। বাকি আর কিছু দেখা লাগবে না, এই যে এগুলো লাগবে না। এই স্ট্যান্ডার্ড স্যাম্পল ডিস্ট্রিবিউশন যেটা আছে না, স্যাম্পল ডিস্ট্রিবিউশনের মধ্যে থেকে আমরা এই 9 পেজ পর্যন্ত পড়বো। হ্যাঁ, বাকিগুলো বাদ দিয়ে দিছে। বুঝছি সবাই? এই চ্যাপ্টারে কারো কোনো ইস্যু আছে? এই চ্যাপ্টারটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এটা না বুঝলে কিন্তু পরের চ্যাপ্টার বোঝা যেত না। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় এখনো বলেন। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা পরে যাই। এখন যদি আমরা এই চ্যাপ্টারটাতে যাই, একটু আগে যেইটা দেখলাম শুধু মাত্র যেটা শেষ করে আসলাম, ওইখানে আমরা কি পড়ছি যে আমাদের ভ্যালুগুলা মানে হচ্ছে যে এক্স বার দিয়ে বুঝাইতেছে আমাদের স্যাম্পলের মিন। এখন এই স্যাম্পলের মিন বলতে হচ্ছে কি আমাদের একটা পপুলেশনের আন্ডারে যতগুলো স্যাম্পল আছে প্রত্যেকটা স্যাম্পলের মিন কতটুকু ডিস্ট্রিবিউশন করে দূরে অবস্থিত বা কতটুকু করে কত একক করে দূরে অবস্থিত বা কাছে অবস্থিত, এই জিনিসটা আমরা দেখতেছি। এখন আমরা এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়া বের করব কি আমাদের যে যতগুলো স্যাম্পল আছে সবগুলো স্যাম্পলের মিন টোটাল কত রেঞ্জের মধ্যে থাকতে পারে।
কনফিডেন্স ইন্টারভ্যাল মানে হচ্ছে গিয়ে একটা ফিক্সড রেঞ্জ। এই রেঞ্জটা কি এক একটা পপুলেশনের জন্য এক একটা ফিক্সড রেঞ্জ হতে পারে। আমরা চিন্তা করি যে আমাদের ওই যে আগের যেটা বলছি এটাই সেম, 500টা স্যাম্পল আছে, 500 স্যাম্পলের দিয়া আমি 10টা, সরি 500 স্যাম্পল না, 500 পপুলেশন আছে, 500টা পপুলেশনের মধ্যে থেকে আমি 10টা স্যাম্পল বানাইছি, প্রত্যেকটাতে 50টা করে আছে ভ্যারিয়েবল। এখন প্রত্যেকটা 50টা করে ভ্যারিয়েবল যদি থাকে, আমরা চিন্তা করতে পারি যে একটাতে যদি একটা স্যাম্পলের জন্য আমাদের অ্যাভারেজ হইলো 40, একটাতে হইলো 42, একটাতে হইলো 44, একটাতে হইলো 38, একটাতে হইলো 37, একটাতে হইলো 41.5, এরকম করে থাকতে পারলো। এখন এইটা থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের মিনিমাম রেঞ্জ কত এবং ম্যাক্সিমাম রেঞ্জ কত, এই রেঞ্জটা যদি আমরা বের করে দিতে পারি এবং বলতে পারি যে এই রেঞ্জের মধ্যেই সবসময় আমাদের ভ্যালুগুলো থাকবে, তখন ওই জিনিসটারে বলা হয় আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল। বুঝতে পারছি কনফিডেন্স ইন্টারভ্যালের মানে কনসেপ্টটা কি? মেন কনসেপ্ট হইতেছে এটাই যে আমাদের একটা ফিক্সড রেঞ্জ দিব আমরা, এই ফিক্সড রেঞ্জের মধ্যেই সবসময় আমাদের ভ্যালুগুলো থাকবে, বা এক্স বারের ভ্যালুগুলো সবসময় এই রেঞ্জের মধ্যেই থাকা লাগে বা থাকতেই হবে এটা। এখন এই এক্স বারের ভ্যালুগুলো বের করার জন্য বা এই রেঞ্জটা বের করার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে আমাদের এই যে এইটা সিআই এর সূত্র হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি পি প্লাস মাইনাস 1.96 ইন্টু এসই তো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইরর, মানে হ্যাঁ স্ট্যান্ডার্ড ইরর একটু আগে দেখে আসলাম। আর পি মানে হচ্ছে প্রবাবিলিটি, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এই 1.96 জিনিসটা কি এটা আমাদের জানা লাগবে। 1.96 হচ্ছে আমাদের এই যে 95% প্রবাবিলিটি, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের 95% প্রবাবিলিটির মধ্যে আমাদের এই 1.96 প্রবাবিলিটির ভ্যালুটা আসে। এই ভ্যালুটাও একটা মানে কি বলে, এটা হচ্ছে কি একটা ক্রিটিক্যাল ভ্যালু বলা হয় এই ভ্যালুটারে আর কি, ক্রিটিক্যাল ভ্যালু। এখন এই ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে আমরা মেনলি কাজটা করি, তবে ম্যাক্সিমাম সময় 95% দিয়ে এই কাজ হয়। এমন না যে 95% এখানে ফিক্সড, এমন না। যদি 95%-এর পরিবর্তে অন্য কিছু দিয়ে কাজ করতে হয়, তখন ওইটা আমাদের সরাসরি কোশ্চেনে বলা থাকবে। কিন্তু কোশ্চেনে ম্যাক্সিমাম সময় এটাই বলা থাকে 95% কনফিডেন্স ইন্টারভ্যালের মাধ্যমে আমাদের ভ্যালু কত আসবে বা ওই জিনিসটা বের করা লাগে। এই যে এখানে বলছে হোয়াট ইজ দ্য 95% কনফিডেন্স ইন্টারভ্যাল হোয়েন স্যাম্পল পজিশন, সরি স্যাম্পল প্রপোর্শন, এটা প্রপোজ অ্যাস এসে পড়ছে, এখানে আর হবে আর কি, প্রপোর্শন ইজ 0.6। প্রপোর্শন বলতে, আচ্ছা প্রপোর্শন জিনিসটা কি এটা একটু দেখাই এই আসি। আচ্ছা এই যে এইটার মধ্যে 10 নাম্বার পেজটা যদি দেখি, এই যে এইটাই হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন মানে হচ্ছে একদম নর্মাল কথায় বেসিক প্রবাবিলিটি, আর কিছুই না। বেসিক প্রবাবিলিটি যারে বলে, বেসিক প্রবাবিলিটি মানে কি, টোটাল 10টা বল আছে, তার মধ্যে থেকে হোয়াইট বল আছে 6টা, অরেঞ্জ বল আছে 4টা, তাহলে আমাদের হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটি কত? হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটি কত? 6/10। এইটাই, আর কিছুই না। মানে হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের প্রবাবিলিটি যেটা, ওইটারই বলা হয় হচ্ছে গিয়ে প্রপোর্শন। এটা, এটার আরেকটা নাম, মানে প্রবাবিলিটির আরেকটা নাম এখানে প্রপোর্শন হিসেবে ইউজ হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এখন বইলা দিছে যে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল হয় স্যাম্পল প্রপোর্শন ইজ 0.6, তার মানে পি এর মান দেওয়া আছে 0.6। 95% কনফিডেন্স ইন্টারভ্যাল মানে হচ্ছে গিয়ে এইখানে 1.96। এখন এইটা চিন্তা ভাবনা করতে পারেন আপনারা যে 1.96 কেন আসছে, এই জিনিসটা এখানে কেন ফিক্সড। আমরা জেড টেবিলটা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ হচ্ছে এটা। এখন এই 95% কনফিডেন্স বলতে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের এই ভ্যালুটা সবসময় এই 95%-এর ভিতরেই থাকে। এখন এই 95% কোন 95%? এই 95% হচ্ছে গিয়ে সবসময় মাঝখানের 95%। এই 95% থেকে আমি যদি টোটাল 100% থেকে 95% বাদ দেয়, তাহলে কত থাকতেছে? 5%। এই 5%টা হচ্ছে আমাদের দুই সাইডে আবার ডিস্ট্রিবিউট হয় আড়াই আড়াই করে। এখন এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট 2.5%, এইখানে হচ্ছে লাস্ট 2.5%। আচ্ছা, লাস্ট 2.5%-এর আমরা বলতে পারতেছি না যে ফার্স্ট 2.5% এটা, পরের 95% হবে কি 2.5% থেকে শুরু করে 97.5% পর্যন্ত। এটা কেন? কারণ এই যে 2.5%-এর পর থেকে আমি 95% সময় গুনবো। আচ্ছা 2.5 বাদ দিই, আমরা যদি 2 থেকে চিন্তা করি, 2 এর পর থেকে 95 পর্যন্ত কত? 97 না? এখানে 0.5 করে বাড়ছে শুধু। আচ্ছা, তার মানে 2.5% থেকে যদি আমরা শুরু করি, 95% হবে কি 97.5%। এখন এই যে 97.5%-এর যে পজিশনটা আছে, এই পজিশনে আমাদের এই জেড এর ভ্যালু কত এইটা বের করা লাগবে। আচ্ছা, এই জেড এর ভ্যালুটারই ক্রিটিক্যাল ভ্যালু বা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল পজিশনাল ভ্যালু বলা হয়। আচ্ছা, এই যে ডিটারমিন জেড স্কোর, এই জেড স্কোর এইটা আর কি, করসপন্ডিং জেড স্কোর।
কিভাবে হয়েছে? এখন আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে থেকে খুঁজে বের করব 97.5% কোন জায়গায় আছে। এখন 97.5% বলতে কি বোঝায় আগে এটা আমাদের চিন্তা করা লাগবে। এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া নাই, এখানে কিন্তু সরাসরি পয়েন্ট আকারে দেওয়া আছে। 95%, 97.5 এর যদি আমরা পয়েন্টে নেই, 97.5%-এ যদি সরাসরি পয়েন্টে নেই, তাহলে কি করা লাগবে? এইটারে 100 দিয়ে ভাগ করা লাগবে। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে আমাদের? 0.9750। এখন আমরা যদি এই পজিশনে চেক করি, চেক করার পরে এই যে 0.9750টা আমরা পাইছি। এখন 0.9.50 আমরা এখানে একটু আগে যে আমরা যেই ক্যালকুলেশনের মাধ্যমে বা যেই টেবিল, মানে টেবিলের মাধ্যমে দেখছিলাম আগেরটা, এই যে এটা না, আচ্ছা যেইটাই হোক, আগের স্লাইডে আমরা টেবিল দেখছিলাম কি এই দিক দিয়ে চেক করতাম হচ্ছে পয়েন্টের আগের অংশ, আর এই দিক দিয়ে চেক করতাম হচ্ছে বাকি অংশটা। করার পরে আমরা এখানে যে ভ্যালুটা আছে ওইটা নিতাম, কিন্তু এই জায়গায় আমরা উল্টাটা করতেছি শুধুমাত্র, আর কিছুই না। এখানে আমরা আগে ভিতরের অংশটা খুঁজে বের করব, তারপরে ওর করসপন্ডিংয়ে যেই ভ্যালুটা পাইতেছি ওইটা। এখন এই যে এই ভ্যালু বরাবর আমরা যদি এখানে চেক করি তাহলে কি পাইতেছি? 1.96, সরি 1.9, আর এখানে হচ্ছে 0.6। তার মানে এই দুটার যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে? 1.96 জেড স্কোর। এখন এই 1.96 জেড স্কোর এটা দুই দিক দিয়েই হয়। কিভাবে দুই দিক দিয়ে হয়? এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডান সাইডের দিকে, কিন্তু আমরা যদি বাম সাইডের দিকে দেখি, মাইনাসের সাইডে দেখি, তখন মাইনাসের সাইডেও 2.5-এর বরাবর আমরা এই 0.9750 পাবো, কিন্তু তখন মাইনাস অবস্থায় থাকবে ওইটা। এই জন্য এইখানে প্লাস মাইনাস একসাথে লেখে, প্লাস মাইনাস 1.96। এটা বুঝতে পারছি আমরা সবাই কই থেকে 1.96 আসছে? এটা যদি আমরা দেখি এখন বুঝতে পারি। এখন আমরা সরাসরি যদি ম্যাথে দেখি তাহলে কি হবে? এই যে পি এর ভ্যালু আমরা আছে আমাদের এখানে পাইলাম 1.96, 95%-এর জন্য, এটাও পাইলাম। এস ই এর ভ্যালু এটা কই থেকে পাবো? এটা আমাদের সরাসরি দেওয়া নাই। এস ই এর জন্য নতুন করে আরেকটা সূত্র আমরা এখানে শিখব। এটা কি সূত্রটা? হচ্ছে যে পি ইন্টু 1 - পি ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে নতুন একটা সূত্র, এটা সবাই ভালো করে মনে রাখবেন। এই সূত্রটা কাজে লাগে যখন আমাদের আগের সূত্রের মতো কিছু দেওয়া না থাকতো। আগের সূত্রে কি থাকতো? কি জানি ছিল আগের সূত্রটা? আচ্ছা এই যে সরি, আগের সূত্রটা ছিল হচ্ছে সিগমা ডিভাইডেড বাই রুট এন। এখন যখন আমরা সিগমা বা রুট এন এমন কিছু দেওয়া না থাকবে, তখন আমরা খুঁজে বের করবো যে আমাদের পি বা হ্যাঁ পি দেওয়া আছে কিনা। এখন পি যদি দেওয়া থাকে তখন আমরা ওই সূত্র ইউজ করব, এই যে এই সূত্র ইউজ করব। যখন যেইটা দেওয়া থাকে আমরা ওই সূত্র ইউজ করব। এখন এই সূত্রের মধ্যে যদি সরাসরি মান বসাই দিই, আমরা যেই ভ্যালুগুলো পাবো ওইটাই হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল বা একটা রেঞ্জ পাবো। কিভাবে? পি এর মান কত? 0.6, 0.6 এখানে বসাইলাম, প্লাস মাইনাস 1.96, 1.96 এখানে যা আছে তাই। এস ই এর ভ্যালু যেটা আছে ওইটা, এস ই এর ভ্যালু সরাসরি দেওয়া নাই, সুতরাং আমরা বের করব। বের করে কি? পি ইন্টু 1 - পি ডিভাইডেড বাই এন। এখানে পি এর মান 0.6, 1 - পি মানে কি 1 থেকে 0.6 বাদ দিব যেটা আসে ওইটা, তার মানে কি 0.4। এই দুটারে গুণ কইরা 10। এন এর মান, আচ্ছা এই কোশ্চেনের ক্ষেত্রে এন এর মান 10 এটা দেওয়া ছিল না, এটা আর কি ভুলে হয়তো তারা প্রিন্টিং মিস্টেকের কারণে দেওয়া হয় নাই জিনিসটা। তবে এটা এন এর মান এখানে 10, এটা দেওয়া থাকবে কোশ্চেনে। আচ্ছা এইটুকু যখন দেওয়া আছে আমরা এইটা বের করছি। এটা বের করার পরে আমরা চেক করে দেখলাম যে আমাদের এই যে এই অংশটা সেম এইখানে যা আছে তাই থাকবে। 1.96-এর সাথে এইখানে যা বের হবে ওইটারে গুণ করলে আমরা এই জিনিসটা পাবো 0.30। এই 0.30-রে যখন আমরা এইটার সাথে একবার যোগ করব একবার বিয়োগ করব, কারণ প্লাস মাইনাস আছে এই জন্য একবার প্লাস একবার মাইনাস, তো একবার প্লাস আর একবার মাইনাস করার পরে, একবার মাইনাস করছি পরে আমরা 0.30 পাইছি, প্লাস করার পরে 0.90 পাইছি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের 95% কনফিডেন্স ইন্টারভ্যালে আমাদের এই 0.930 থেকে 0.90 হবে সবসময় এই ভ্যালুটা। তার মানে বুঝাইতেছে যে এই 0.30 থেকে 0.90 ভিতরে বা এই রেঞ্জের মধ্যেই সবসময় আমাদের এক্স বারটা থাকবে বা এইটার ইয়েটা থাকবে। মানে এটা হচ্ছে শুধুমাত্র কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য। এখন কিভাবে পরবর্তীতে ইন্টারপ্রেট করা লাগে ওইটা আমরা পরে দেখতেছি। আচ্ছা একটা সূত্র কি দেখাইলাম আমরা? সিআই এর এটা একটা সূত্র। আচ্ছা সিআই বা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য মাত্র যে সূত্রটা ইউজ করে আমরা কাজ করছি এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে, এই সূত্রটা কি? এই যে এইটা হচ্ছে আরেকটা সূত্র। এটা হচ্ছে গিয়ে পয়েন্ট এস্টিমেট প্লাস প্লাস মাইনাস ক্রিটিক্যাল ভ্যালু ইন্টু এস ই। এই ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা টি টেবিল থেকে বের করি, খুঁজে বের করি। আচ্ছা এইটার জন্য লাস্টে আরেকটা ম্যাথ আছে, ওইটা আমি দেখাই দিব না। আচ্ছা এটা একটু অন্যরকম ব্যতিক্রম। আচ্ছা এখন
আমরা যে এই যে কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করব, কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার জন্য কিছু রুলস আছে, বা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল থাকবে কি না বা থাকবে না এইটা জানার জন্য একটা রুলস আছে কয়েকটা। এই তিনটা জিনিস যদি কোনো একটা ডেটা সেট বা স্যাম্পলিংয়ের ক্ষেত্রে অ্যালাউ করে বা হচ্ছে গিয়ে সরাসরি ফলো করে, তখনই কেবলমাত্র এই বলতে পারবো যে এই পপুলেশন বা এই ডেটা সেটের জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল ভ্যালিড বা কনফিডেন্স ইন্টারভ্যাল আছে। কি কি? একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং বা অ্যাসাইনমেন্ট। মানে হচ্ছে কি, আমরা যেই পপুলেশনটা ইউজ করতেছি ওই পপুলেশনের মধ্যে থেকে যেই স্যাম্পলিংটা নিব ওই স্যাম্পলিংটা সবসময় র্যান্ডম স্যাম্পলিং হইতে হবে। এমন না যে চুজ করে আমরা নিছি, এমন হওয়া যাবে না। তার মানে কি, র্যান্ডম স্যাম্পলিং যদি হয় তখনই কেবলমাত্র সিআই বা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল থাকতে পারে। এখন সাথে আরও দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স কি? স্যাম্পল সাইজ সব সময় টোটাল পপুলেশনের 10%-এর কম অথবা সমান হইতে হবে। 10%-এর থেকে বেশি হইতে পারবে না। টোটাল পপুলেশন যদি থাকে আমাদের 500, তার মানে 10% কত? 50। তার মানে বলতে হবে যে আমাদের স্যাম্পল সাইজটা 50-এর বেশি কখনো হওয়া পসিবল না। সর্বোচ্চ 50 হইতে পারবে, তার থেকে ছোট হইতে পারবে কিন্তু তার বড় হইতে পারবে না। এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স। আরেকটা জিনিস হচ্ছে কি, অ্যাপ্রক্সিমেট নর্মালিটি। অ্যাপ্রক্সিমেট নর্মালিটি মানে হচ্ছে গিয়ে আমাদের যে প্রবাবিলিটিগুলো দেওয়া থাকবে এনপি এবং এনকিউ, এনপি বা এনকিউ যেটা আছে, ওই এনপি বা এনকিউ সবসময় 10-এর থেকে বেশি হইতে হবে। 10-এর থেকে বেশি বলতে কি বুঝাইতেছে এখানে? আমরা যে ওই যে বললাম স্যাম্পল সাইজ যদি হয় 50, স্যাম্পল সাইজ 50 হওয়ার পরে আমাদের এমন হইতে পারে যে স্যাম্পলের মধ্যে থেকে বললো যে এই টোটাল 50টা স্যাম্পলের মধ্যে 10টা এক ক্যাটাগরির, বাকি 40টা আরেক ক্যাটাগরির, এইটা পর্যন্ত গ্রহণযোগ্য। এমন হবে, এমন কখনো গ্রহণযোগ্য হবে না যে 9টা এক ক্যাটাগরির বাকি 41টা এক ক্যাটাগরির, এটা হবে না। মিনিমাম 10টা হইতেই হবে, এটাই বুঝাইছে। যে 20টা বা 30টা এটাও হইতে পারবে, 10টা তারপরে হচ্ছে 40টা এটা হইতে পারবে, 15 আর 35 এটা হইতে পারবে। মেন কথা হচ্ছে 10টা থেকে বড় বা 10টার সমান হইতে হবে। এটাই, এই তিনটা জিনিস যদি কোনো ইআই ফলো করতে পারে, পপুলেশনে ফলো করে, তখনই কেবলমাত্র আমরা বলবো যে হ্যাঁ এই পপুলেশন বা এই ডেটা সেটের মধ্যে সিআই আছে বা সিআই ভ্যালিড। আচ্ছা, এখন দেখি এইখানে একটা ম্যাথের মাধ্যমে তাহলে সরাসরি বোঝা যাবে। বলছে সাপোজ তামিম হ্যাজ 500 song in his mobile. He wants to know the ratio of female singers. He randomly selected 50 songs and found that 20 of them had female singers. Now create confidence interval on, so 95% confidence interval and interpret the result. আচ্ছা, বলছে কি, বলছে যে আমাদের এখানে 500টা, মানে পপুলেশন সাইজ হচ্ছে 500। আচ্ছা, বলছে র্যান্ডমলি সিলেক্টেড। আমরা বলছিলাম যে তিনটা কন্ডিশন চেক করব, তিনটা কন্ডিশনের মধ্যে তিনটাই যদি ফলো করে তখনই কেবলমাত্র আমরা বুঝবো যে হ্যাঁ এখানে সিআই পসিবল বা সিআই ভ্যালিড। এখন তিনটার মধ্যে একটা কি ছিল? র্যান্ডমলি সিলেক্টেড হইতে হবে। বলছে কিন্তু র্যান্ডমলি সিলেক্টেড, ওকে, তার মানে একটা কন্ডিশন ফুলফিল করছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল ইন্ডিপেন্ডেন্স, মানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল পপুলেশনের যদি 50% হয়, টোটাল পপুলেশনের 50% যদি, সরি 50 না 10% যদি হয়, তখনই কেবলমাত্র গ্রহণযোগ্য, বা 10%-এর কম হইলে, সরি 10%-এর বেশি হইলে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি 10% মানে কি 50, আমাদের ছিল ওই যে, সরি 500, 10% হচ্ছে গিয়ে 50, তার মানে এটা গ্রহণযোগ্য। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে বলছে যে আমাদের যেই প্রবাবিলিটি বা এনপি বা এনকিউ যেগুলো আছে, এই যে এনপি, এখানে কি এনপি কোনটা? এটা না, 20। বলছে 50টার থেকে 20টা ফিমেল সিঙ্গার, তার মানে এখানকার প্রবাবিলিটি কি হবে? 20/50। এটা এই 20/50 যে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই 20 যে ভ্যালুটা আছে এইটা 10-এর থেকে বড়। এবং আরেকটা যেটা আছে 20 বাদ দিলে আরেকটা হচ্ছে 30, 50-এর থেকে 30, ওইটাও 10-এর থেকে বড়। যেহেতু দুইটাই 10-এর থেকে বড়, সুতরাং এইটাও আমাদের গ্রহণযোগ্য। তিনটা কন্ডিশন ফুলফিল করছে, সুতরাং আমরা এখন বলতে পারবো যে হ্যাঁ এটা সিআইএ পসিবল বা সিআইএ ভ্যালিড। শুধুমাত্র ভ্যালিড কিনা ওইটা বের করছি, সিআইএ কিন্তু বের করি নাই, এইটা কিন্তু আমাদের দেখায় দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা সিআইএ বের করব। একটু আগে এখন যেই সূত্রগুলো ফলো করে বের করছিলাম সেম সূত্রগুলো শুধু বের করব। একটা কি, পি লাগে আমাদের, স্ট্যান্ডার্ড ইরর লাগে। স্ট্যান্ডার্ড ইররের জন্য কি কি লাগবে আমাদের? একটা হচ্ছে গিয়ে পি, আরেকটা হচ্ছে কিউ বা হচ্ছে 1 - পি, এই দুটোরে গুণ করে আমরা এন দিয়ে ভাগ করবো, এটা টোটালটার উপর রুট ওভার। আচ্ছা, হইলো। আরেকটা হচ্ছে কি, এই জিনিসটারে বলা হয় মার্জিন অফ ইরর বা এমই। এটা সরাসরি এইভাবে না লিখে আমরা সরাসরি ডাইরেক্ট সূত্রের মাধ্যমে বসাইতে পারি।
এই যে 1.96 ইন্টু 0.06, ওই যে আমাদের ফার্স্টে যে সূত্রটা নিয়ে আমরা কাজ করছিলাম, এই যে এই সূত্র, সরাসরি এই সূত্রের মধ্যে মান বসাইতেছি শুধু। এখন এইখানে পি ছিল আমাদের 0.6, কিন্তু এখন যেটা করতেছি আমাদের এখানে পি হইতেছে আমাদের কত, 0.40। 0.40 কীভাবে আছে, 20/50, 20/50 মানে হচ্ছে 0.40। আচ্ছা, এখন এই 0.40 সাথে আমরা এই যে এইটুকু ক্যালকুলেশন করার পরে যা পাইছি, ওই জিনিসটারে এখন একবার প্লাস করবো, একবার মাইনাস করবো। একবার প্লাস করলে একবার মাইনাস করলে কি আসে আমাদের, মাইনাসের দিক দিয়ে ছোটোর দিক দিয়ে আসে 0.26, প্লাসের দিক দিয়ে আসে 0.54। এখন আমরা যদি এটা ইন্টারপ্রেট করি তাহলে বলতে পারবো যে উই আর 95% confident that the true proportion of female singer is total collection of uh, 500 songs between এত। আচ্ছা, এটা দিয়ে বোঝাইতেছে যে আমাদের যে আছে 500 পপুলেশনের মধ্যে থেকে আমরা যতগুলো স্যাম্পলিংই করি, প্রত্যেকটা স্যাম্পলের মিন বা অ্যাভারেজ হবে সবসময় 0.26 থেকে 0.54-এর মধ্যে। এটাই বুঝাইছে, মানে এই ডিস্ট্রিবিউশনের মধ্যে। অ্যান্সার কিন্তু এটা হবে না, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে। এখন এই ডিস্ট্রিবিউশনটা কোনটা, এই ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে এইখান থেকে 0.26, এইখান থেকে ধরতে হবে 0.26 থেকে 0.54-এর মধ্যে, এইরকমের একটা ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে। এইটাই বুঝাইছে। বুঝতে পারছি সবাই? এই ম্যাথ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? কারো যদি কোনো ইস্যু থাকে এখনো বলতে পারেন। আচ্ছা, ইস্যু যদি না থাকে পরবর্তীতে লাস্টের যে ম্যাথটা আছে এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা কিভাবে ব্যতিক্রম, এইখানে আমরা টি টেস্ট বা টি স্কোর দিয়ে কাজ করব। কিভাবে কাজ করব টি স্কোর দিয়ে, ডিগ্রিস অফ ফ্রিডম বা হচ্ছে ডিএফ, এটা হচ্ছে n-1 দিয়ে কাজ করে। এখন n-1 কি, এখানে n-1 টি টেবিল। আচ্ছা, আগে আমরা বুঝবো টি টেবিল থেকে কিভাবে ভ্যালু বের করি আমরা। টি টেবিল থেকে ভ্যালু বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে গিয়ে লেভেল অফ সিগনিফিকেন্স অথবা কনফিডেন্স ইন্টারভেল বা কনফিডেন্স লেভেল, আরেকটা হচ্ছে গিয়ে ডিএফ বা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। এখন এই ডিগ্রিস অফ ফ্রিডম বলতে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের n-1, এটা হচ্ছে সরাসরি সূত্র, এটা আর কিছু নাই। সরাসরি সূত্র হচ্ছে n-1, এটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, আমরা বের করছি 14। আরেকটা হচ্ছে 95% কনফিডেন্স লেভেল, অথবা হচ্ছে গিয়ে উল্টা দিক থেকে যদি আসি 0.05, অথবা হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এটা বলা হয়। এখন এখানে যেটা দেওয়া আছে, আমরা কনফিডেন্স লেভেল দেওয়া আছে, কনফিডেন্স লেভেল দিয়ে এই কাজ করব। এখন এই যে দেখবো আমরা কলাম ওয়াইজ দেখবো হচ্ছে গিয়ে এই যে এইটা n-1 মানে হচ্ছে গিয়ে 1 2 3 4 এভাবে 14 আছে এখানে, 14 আছে এখানে, আর এখানে 95% আছে এই দিক দিয়ে। এখানে এই দুটারে যদি আমরা এখানে দেখি ইন্টারসেপ্ট করছে এই অংশে করলে তাহলে আমাদের 2.145, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা আগে টি স্কোর বের করি বা টি টেবিল থেকে ভ্যালু বের করি, এটা আমরা জানলাম। এখন এইটা কিভাবে কাজে লাগবে, আমরা বলছিলাম যে আমাদের এই ম্যাথটা বের করার জন্য আরও একটা সূত্র আছে, বা এই ম্যাথটা করার জন্য আরেকটা সূত্র। ওই সূত্রটা কি, ওই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এটা, একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট প্লাস প্লাস মাইনাস ক্রিটিক্যাল ভ্যালু ইন্টু এসই। এখন এই ক্রিটিক্যাল ভ্যালু কোন জিনিসটা, ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে আমাদের টি টেবিল থেকে যেই ভ্যালুটা বের করি এই জিনিসটারে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু। এই যে এইটা টি স্কোরের যে ভ্যালুটা, এটারে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। ও সরি, এটারে ক্রিটিক্যাল ভ্যালু বলা হয় না, এটারে বলা হয় জেড। এটা তো সরাসরি টি যা আছে তাই, এটা হচ্ছে আমাদের ওই যে পি এর বরাবর বসে, এটা হচ্ছে সরি কি জানি না এটা, এই যে পয়েন্ট এস্টিমেট, এটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। আর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে জেড স্কোরের ভ্যালু যেটা আমরা বের করব। আচ্ছা, এখন যদি দেখি আমরা এইখানে, আচ্ছা আরেকটা জিনিস, আমরা একটু আগে যে কন্ডিশনগুলো চেক করছিলাম, ওই কন্ডিশনগুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই না করলেও চলে। যেমন আমাদের স্যাম্পলের মান বা স্যাম্পলের যদি 30-এর থেকে ছোট হয়, তখন আমাদের ওই জিনিসটা চেক না করলেও চলে। যেমন এই যে এইটাতে যেটা করলাম, এই যে এই কন্ডিশনটা, আমাদের স্যাম্পলের সাইজ যদি 30 থেকে ছোট হয়, তাহলে আমাদের এটা চেক না করলেও চলে। কিভাবে কি আছে, এই যে এখানে কিছু থিওরি আছে, এই যে এইখানেও কিছু আছে, এগুলা সরাসরি দেখলেই বুঝবো আমরা। এখন ম্যাথের কোশ্চেনটা দেখি। বলছে অ্যান ইকোনমিস্ট ওয়ান্ট টু এস্টিমেট দ্য মিন প্রাইস অফ গ্যাসোলিন ইন হিজ সিটি অন এ স্পেসিফিক ডে। একটা দিনের গ্যাসোলিনের প্রাইস প্রেডিক্ট করতে চাইতেছে, কত অ্যাভারেজ কতর মধ্যে থাকতে পারে। হি টেক্স র্যান্ডম স্যাম্পল অফ 12 গ্যাস স্টেশন, মানে 12টা গ্যাস স্টেশন ধরছে।
তার মানে কি স্যাম্পল সাইজ কি 30-এর থেকে ছোট, সুতরাং আমরা এইটা যদি চেক নাও করি তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, হয়েছে 12 পাইছি। তারপরে কি স্যাম্পল মিন দেওয়া আছে 2.29, আরেকটা দেওয়া আছে কি এসডি দেওয়া আছে, আরেকটা হচ্ছে গিয়ে 95% কনফিডেন্স ইন্টারভ্যালও দেওয়া আছে। 20 মিনিট 20। আচ্ছা, এগুলোর পরে আমরা এখন এখানে দেখব কি কি লাগতেছে। ডিগ্রিস অফ ফ্রিডম, ক্রিটিক্যাল ভ্যালু, এটা আমরা বের করছি। ও, আচ্ছা, আর আবার মানে উল্টা বলে ফেলছিলাম। ক্রিটিক্যাল ভ্যালু টি টি স্কোরের যে ভ্যালুটা পাইছি এটাই ক্রিটিক্যাল ভ্যালু, আর ওই যে পয়েন্ট যেটা আছে পয়েন্ট এস্টিমেট, এটা হচ্ছে আমাদের এখানে ইয়ার ভ্যালু, এক্স বারের ভ্যালু। এক্স বার যেটা পাইছি যে মিন, স্যাম্পল মিন, এটা হচ্ছে এক্স বার। এক্স বার মানেই হচ্ছে আমাদের এখানে এই যে পয়েন্ট এস্টিমেটের ভ্যালু। আচ্ছা, এখন ডিগ্রিস অফ ফ্রিডম বের করছি এখানে। ডিগ্রিস অফ ফ্রিডম বের করার পরে ক্রিটিক্যাল ভ্যালু বের করছি ডিগ্রিস অফ ফ্রিডমের মাধ্যমে। এই যে এইখান থেকে দুইটা জিনিস লাগে আমাদের, কি কি বলছিলাম, একটা হচ্ছে কনফিডেন্স লেভেল, আর একটা হচ্ছে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম। এখন কনফিডেন্স লেভেল আর ডিগ্রিস অফ ফ্রিডম যদি বের করি, এখানে কি আছে, এই যে কনফিডেন্স লেভেল আছে 95%, ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে গিয়ে আমাদের 11 বা 11। এই যে চেক করে যদি দেখি আমাদের এখানে কি আসছে 2.201, এই বরাবর এটা পাইছি 2.201। এটা হচ্ছে আমাদের টি স্কোরের ভ্যালু, বা হচ্ছে এখানে বলতে পারি ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালু যেটা আছে, ক্রিটিক্যাল ভ্যালুটারে আমরা এখন এটার সাথে বের করে মার্জিন অফ ইরর বের করব, বা হচ্ছে ওই যে পরের অংশটা বের করা লাগে যেটা মার্জিন অফ ইরর বলতে কি ক্রিটিক্যাল ভ্যালু ইনটু এসই। এখন এসই এর জন্য এইখানে আবার আমাদের সরাসরি ওই যে আগের ভ্যালুটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট, অ্যান্ড সরাসরি এইটা করতে পারছি। এখানে পি এর ভ্যালু দেওয়া ছিল না, যেটা দেওয়া থাকবে যেখানে তখন ওইটা দিয়ে কাজ করব। এটা যখন এখানে ক্যালকুলেট করলাম তখন আমাদের ভ্যালু আসছে 0.13। এখন ইন্টারভেল বের করতে হলে আমাদের কি করা লাগবে, ওই যে যেটা বলছিলাম যে এক্স বার ওইটার সাথে প্লাস মাইনাস করবো, এক্স বার প্লাস মাইনাস 0.13, বা হচ্ছে যে এটা পাইলাম এই যে মার্জিন অফ ইরর। এইটা যখন বের করব, এটা বের করার পরে দেখলাম যে 2.16 থেকে 2.42 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফাইনাল রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে। সুতরাং আমরা এইভাবে ইন্টারপ্রেট করে বলতে পারি যে আমরা যদি এক দিনের গ্যাসোলিনের প্রাইস ডিটেক্ট করতে যাই তাহলে 95% কনফিডেন্স ইন্টারভেলের মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের ওই প্রাইসটা 2.16 থেকে 2.42 এর মধ্যে থাকবে সবসময়। এটাই, আর কিছু না। বুঝতে পারছি এটা কিভাবে কি বের করা লাগে। এটা যদি বুঝতে পারি তাহলে শেষ। আরেকটা স্লাইড। আচ্ছা, এটা হচ্ছে মজার একটা স্লাইড। এটা হচ্ছে সরাসরি সিগনিফিক্যান্স টেস্টিং, বা হচ্ছে হাইপোথেসিস টেস্ট বলা হয় এটারে। এখন এই হাইপোথেসিস টেস্ট বা সিগনিফিক্যান্ট টেস্টিং এটা দিয়ে কেমনে কি বোঝায়, কোন মানে থিওরিটিক্যাল কি আছে, কেমনে কি আছে, এগুলো এই যে এখানে কিছু কিছু বলা আছে, এগুলো নিজের মতো করে দেখে নিতেই হয়। আমি জাস্ট একটা কনসেপ্ট বলে যাই। হাইপোথেসিস টেস্ট বা হচ্ছে গিয়ে যেটা বলে, এটা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা জিনিস কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এই জিনিসটা বুঝি আমরা। কেউ একটা স্টেটমেন্ট দিছে, ওই স্টেটমেন্টটা সত্য নাকি মিথ্যা ওইটা যাচাই করার জন্য আমরা এই টেস্টিংটা করি। কিভাবে করি, মনে করি কোনো একটা কোম্পানি আমাদের বললো যে তাদের কোনো একটা জিনিস আছে বা ওই জিনিসটা এত পার্সেন্ট ভালো বা এতটুকু ভালো। আমরা ওই জিনিসটারই চেক করব যে তারা যেই জিনিসটা বলছে ওইটাকে আসলেও ততটুকু ভালো, নাকি তার থেকে বেশি ভালো, নাকি তার থেকে কম ভালো, এই জিনিসটা আমরা বের করব। এখন তাদের কথার সাথে যদি আমাদের কথার মিল থাকে, বা হচ্ছে গিয়ে 100% না হইলেও যদি 5% ডিফারেন্সও থাকে, তখন ওই পর্যন্ত আমরা ওই জিনিসটারে অ্যালাউ করতে পারি। আর যদি 5%-এর বেশি এদিক সেদিক হয়ে যায় তখন ওই জিনিসটাকে আমরা অ্যালাউ করি না। এখন এটা কিভাবে কাজ করে বা কিভাবে বের করি আমরা দেখি। এই যে এখানে দেওয়া আছে, ও এই জিনিসটা বের করার জন্য এইখানেও আমাদের টি টেবিল কাজ করে। আচ্ছা, হাইপোথেসিস টেস্টেও আমাদের টি টেবিল কাজ করে আর কি, এটা বলে নিলাম আগে থেকে। এখন এখানে কিভাবে কাজ করব কি করব, বলছে দ্য ম্যানুফ্যাকচারার সিরাপ বোটল অফ ইজ টু বি সেইড, মানে ডাইরেক্ট বলে ফেলি যে 250 ml করে থাকে একটা ম্যানুফ্যাকচারারে বলতেছে যে তাদের যতগুলো সিরাপের বোতল আছে সবগুলোতে 250 ml করে থাকে, কিন্তু একজন মানুষ র্যান্ডমলি 100টা বোতল নিয়ে তারা ইয়ে করছে, স্যাম্পল টেস্ট করছে, টেস্ট করার পরেও দেখলো যে তারা অ্যাভারেজে পাইছে হচ্ছে গিয়ে 247 ml করে পাইছে। আচ্ছা, এত ml করে পাইছে, কিন্তু এই যে টেস্ট করে যে এতটা পাইলো এটার আবার ওই স্যাম্পলের
বলছে যে স্যাম্পল সাইজের পপুলেশন, আচ্ছা স্যাম্পল না সরি, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে সিগমা, ওই জিনিসটা যেটা ওইটা হচ্ছে আমাদের এখানে বলা আছে 10, আর স্যাম্পল সাইজ তো বইলেই দিছে n। এই চারটা জিনিস আমাদের লাগে এখানে। এখন এই চারটা জিনিস এইটা হচ্ছে আমাদের মেন সূত্রটা, এই যে এইটাই হচ্ছে মেন সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু একটু আগেও কাজ করে আসছি আমরা, জেড স্কোরের নর্মাল সূত্র যেটা, জেড এর ভ্যালু, সরাসরি জেড এর ভ্যালু বের করব। আচ্ছা নিচে এস ই এর যে মানটা ছিল ওই যে আগেরটার এটার জেড এর ভ্যালু সেম, জেড এর সূত্র সেম, শুধুমাত্র নিচে এস ইটারে ভাঙ্গে লিখছে, আর কিছুই করে নাই। আচ্ছা এখন এইটা কি, শুরুতে এইচ নট দিয়ে বোঝায় হচ্ছে গিয়া এটারে বলে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে কি, তারা যেটা বলছে তাদের কথা যেটা ওইটা হচ্ছে গিয়ে নাল হাইপোথিসিস বা হচ্ছে মিউ। ওই মিউ যেটা ওই জিনিসটারে বলা হয় হচ্ছে এই যে মিউ মানে হচ্ছে পপুলেশন মিন। এখন পপুলেশন মিন যদি নাল হাইপোথিসিস মানে হচ্ছে পপুলেশন মিনের সমান, এখানে মিউ ইকুয়াল এটা। কিন্তু আমরা যেটা প্রেডিক্ট করব ওইটা হচ্ছে, আমরা বলতাছি যে তারা যেটা বলছে ওটা সঠিক না, আমাদের ইয়াটা মানে আমরা টেস্ট করে দেখবো যে ওইটা তাদের থেকে ছোট, মানে হচ্ছে 247, 250-এর থেকে ছোট অবশ্যই। তা আমরা এই জিনিসটাই টেস্ট করবো যে আমাদেরটা সঠিক নাকি তাদেরটা সঠিক। এখন এই যে এখানে এইচ নট এটারে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস দিয়া হচ্ছে, আবারও বলি যে নাল হাইপোথিসিস মানে হচ্ছে তারা যেটা বলছে ওইটা, আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলতে আমরা তাদের কথার উপরে যেই যুক্তিটা দিছি ওইটা। আমরা তাদের কথার উপরে এখানে বলছি যে তাদের কথা সঠিক না, তারা যেটা বলছে আমাদের নাল হাইপোথিসিস ওর তার থেকে ছোট হবে এটা। এখন এটার জন্য কি কি লাগবে, চারটা জিনিস লাগবে বলছি, যে একটা হচ্ছে এক্স বার, আর মিউ, সিগমা এবং এন। এই যে আলফা, এই আলফাটারে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স বা হচ্ছে সিগনিফিকেন্স টেস্টিং যেটা আমরা করতেছি, এই জিনিসটারে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। মানে কি লেভেল অফ সিগনিফিকেন্স, মাত্রা হচ্ছে ভুলের মাত্রা, কতটুকু ভুল পর্যন্ত আমরা জিনিসটারে অ্যালাউ করব এমন। এখন ওই ভুলটার মাত্রা হচ্ছে 0.5 বা হচ্ছে 5%। নর্মালি 5% মানেই হচ্ছে 0.05। এই 0.05 পর্যন্ত আমরা এই জিনিসটারে অ্যালাউ করতে পারি। এখন আমরা এই যে জেড স্কোরের যে ভ্যালুটা পাবো, এই জেড স্কোরের ভ্যালুটা আমরা জেড টেবিল থেকে খুঁজে বের করব। বের করার পরে দেখব যে আসলে ওই জেড টেবিলের যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালুটা যদি আমাদের এই লেভেল অফ সিগনিফিকেন্সের থেকে ছোট হয়, তখন আমরা বলবো যে আমরা যেটা বলছি ওই জিনিসটা সঠিক, আর তারা যেটা বলছে ওইটা ভুল। তার মানে তাদের নাল হাইপোথিসিসটারে আমরা রিজেক্ট করে দিব এটা। আর যদি দেখি যে আমাদের এই আলফার ভ্যালু ক্যালকুলেটেড জেড এর ভ্যালু বা ক্যালকুলেটেড পি এর ভ্যালু থেকে বড়, সরি ছোট, মানে হচ্ছে পি এর ভ্যালু বড় আর আলফার ভ্যালু ছোট, তখন আমরা বলবো যে আমাদের কথাটা ভুল হয়েছে, তাদের কথাটা সঠিক হয়েছে এটাই। এখন দেখি ক্যালকুলেশন করে কি হয়েছে। ক্যালকুলেশনের পরে আমরা দেখতে পারতেছি এখানে জেড ইকুয়াল এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা যা যা বলছে সব কিছু আমরা এখানে সরাসরি বসাইলাম, এখানে জেড এর মান আছে এটা। এখন আগেও আমরা বলছি এখনো বলতাছি, আমরা পি অফ জেড সবসময় এই দিকে মুখ করা থাকে, মানে জেড এর দিকে সবসময় ছোট অংশটা থাকবে। ইকুয়ালও দিতে পারি, ইকুয়াল না দিলেও সমস্যা নেই, এখানে ইকুয়াল দিলেও হয় না দিলেও হয়, ব্যাপার না। আচ্ছা এখন এই পজিশনে আমরা যদি জেড টেবিলটা খেয়াল করি যে -3 অবস্থায় যদি জেড এর দিকে যাই, তাহলে জেড এর জন্য -3.00 ভ্যালু কত আসতে পারে। আচ্ছা আমার কাছে মাইনাসের টেবিলটা নাই আপাতত, এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই অথবা যদি টেবিলে দেখি তাহলে দেখবো যে আমাদের ভ্যালুটা আসতেছে 0.0013, এইরকম একটা ভ্যালু আসবে। এখন আমরা চেক করবো যে আমাদের ক্যালকুলেটেড পি ভ্যালু আলফা থেকে বড় না ছোট। আবারও বলছি যে বড় যদি হয়, আলফা যদি বড় হয় পি ভ্যালু থেকে, তখন আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তার মানে আমরা যেটা বলছি ওইটা সঠিক, তারা যেটা বলছে ওইটা ভুল। আর যদি আমাদের পি এর ভ্যালু আলফার ভ্যালু থেকে বড় হয়, মানে এই ভ্যালু এই যে এই কি বলে এই সিম্বলটা যদি উল্টাই দেই আমরা, যে পি এর ভ্যালু বড় আলফার ভ্যালু ছোট, তখন বলতে পারবো যে আমাদের কথাটা ভুল হয়েছে, তাদের কথাটা সঠিক হয়েছে। তখন আমরা বলবো যে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি নাই, অথবা নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করছি, এটাই। এখন এইখানে কি হয়েছে, এইখানে হয়েছে আমাদের আলফার ভ্যালু থেকে আমাদের এই পি এর ভ্যালু ছোট হয়েছে, যেহেতু ছোট হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে। পি ভ্যালু যেহেতু 0.05 থেকে ছোট, সুতরাং আমরা বলতে পারি উই উইল রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই যে এইখানের যেই কন্ডিশনটা, এটা আসলে সরাসরি কোথাও মনে হয় বলা নাই, বা দেখলে বলতে পারবো।
আসলে বলা নাই এটা একটু আচ্ছা আমি এটা দিয়ে দিব না জিপিটি থেকে বের করে এটা দিয়ে দিব না স্ক্রিনশটটা। আচ্ছা, আলফা রে বলে কি? আলফার ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেনে এটাও কি প্রিন্টিং মিস্টেকের কারণে দিতে ভুলে গেছে, এটা দিয়ে দিবে কোশ্চেনে সরাসরি দেওয়া থাকে। আমরা যদি আরেকটা ম্যাথ আছে ওইটা যদি দেখি তাহলে সরাসরি বুঝতে পারবো। এই যে এখানে বলে দিছে, এই যে টেস্ট অ্যাট আলফা ইকুয়াল 0.05, সরাসরি এটা বলা আছে। হ্যাঁ, এটা। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এইখানে কি বলছি আমরা, এখানে হচ্ছে স্যাম্পল অফ 100, স্যাম্পল সাইজ 100 ছিল। আচ্ছা স্যাম্পল সাইজ যদি 100 থাকে তখন আমরা সব সময় এই যে বের করি, কি বলে এটা, বুঝলেই তো গেলাম, সরি, জেড টেস্ট। আচ্ছা জেড এর মাধ্যমে আমরা এই নাল হাইপোথিসিস বা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস এটা চেক করার চেষ্টা করি সব সময় জেড এর মাধ্যমে হবে যদি স্যাম্পল সাইজ 30-এর বেশি হয়। আর যদি স্যাম্পল সাইজ 30-এর কম হয়, স্যাম্পল সাইজ 30-এর কম হলে আমরা করব টি টেস্ট, স্যাম্পল সাইজ 30-এর বেশি হলে করব জেড টেস্ট। আবারও বলতেছি, স্যাম্পল সাইজ 30-এর কম হলে করব টি টেস্ট, স্যাম্পল সাইজ 30-এর বেশি হলে করব জেড টেস্ট। এইখানে স্যাম্পল সাইজ 30-এর বেশি মানে 100, এই জন্য করছি জেড টেস্ট। স্যাম্পল সাইজ যখন 30-এর কম হয়ে যাবে, এই যে এখানে 30-এর কম মানে হচ্ছে স্যাম্পল সাইজ 10, সুতরাং এখানে আমরা করব জেড টেস্ট। আরেকটা জিনিস এটারে বলা হয় ওয়ান টেল টেস্ট, আরেকটা হচ্ছে টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্ট মানে কি, আমরা আগে যেটা করছি এটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। ওয়ান টেল কীভাবে, আমরা তারা বলছে সবসময় এটা 250 হবে, 250-এর ইকুয়াল, কিন্তু আমরা বলতেছি 250 থেকে ছোট হবে সবসময়, আমরা শুধু একদিকে বলছি যে ছোট হবে। এই যে লেফট টেল টেস্ট, তার মানে কি সবসময় এটা ছোট হইতে থাকতেছে। তা আমাদের কথাটা হচ্ছে আলফার ভ্যালু সবসময় যদি ছোট হয় তখন আমরা জিনিসটারে বলতে পারতাছি যে এটা হচ্ছে লেফট টেল টেস্ট। যদি বলতাম যে আলফার ভ্যালুটা সবসময়, আলফার না সরি, মিউর ভ্যালুটা সবসময় এই ভ্যালু থেকে বড় হবে, তখন বলতাম ওইটার রাইট টেল টেস্ট। সুতরাং এইগুলোর বলা হয় ওয়ান টেল টেস্ট, লেফট টেল আর রাইট টেল। আরেকটা হচ্ছে টু টেল টেস্ট, টু টেল টেস্টের মধ্যে বড়ও হতে পারে ছোটও হতে পারে। আমরা স্পেসিফিকলি বলবো না যে এটা বড় হবে না ছোট হবে, আমরা শুধু বলবো যে তারা যেটা বলছে ওইটা সঠিক না, এটাই। এখন ওটা বড়র দিকেও হতে পারে ছোটোর দিকেও হতে পারে। যেমন এইটা যদি আমরা চিন্তা করি, এখানে বলছে যে আমাদের একটা ক্লাসের একজন মানে টিচারে ক্লেম করছে যে একটা ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক হচ্ছে গিয়ে 75, কিন্তু 10 জন স্টুডেন্টের স্যাম্পল নিয়ে যখন কেউ বের করছে, বের করার পরে দেখলো যে এটা 72। এখন বইলা দিছে লাস্টে বলছে হোয়েদার দ্য ট্রু মিন ইজ ডিফারেন্ট ফ্রম 75। এই যে এই কথাটার মানে হচ্ছে গিয়ে এইটা 75-এর থেকে বড় বা ছোট, এইটা কেউ সরাসরি স্পেসিফিকলি মিন করতে বলে নাই, বলছে শুধু যে এটা 75 থেকে ডিফারেন্স। আচ্ছা 75 থেকে ডিফারেন্স মানে হইতেছে গিয়া এটা বড়র দিকেও হইতে পারে ছোটোর দিকেও হইতে পারে, এটা হচ্ছে কাহিনী। এখন বড় বা ছোট এইটার জন্য আমরা টু টেল টেস্ট ইউজ করছি। এখন টু টেল টেস্ট ইউজ করার জন্য সরাসরি এখানে বসাইছি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন জেড টেল টেস্ট করব, জেড টেলের মানে জেড টেস্ট করব, জেড টেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের ওয়ান টেল টেস্টই হয়, আর টি টেস্টের ক্ষেত্রে আমাদের এটা টু টেল টেস্টই হয়। এটাতে আমরা যদি চাইতাম এটাতে কিন্তু করতে পারতাম, ওয়ান টেল টেস্ট করতে পারতাম ইচ্ছা করলেই, কারণ এই 72 দেওয়া আছে। সেমভাবে এইখানে যদি আমরা চাইতাম এখানে কিন্তু টু টেল টেস্ট করতে পারতাম, কিন্তু করি নাই কেন, টু টেল টেস্ট যদি বড় স্যাম্পলের জন্য করি তাহলে জিনিসটা বেশি কনফ্লিক্টেড হয়ে যেতেছে, এত ঝামেলার মধ্যে আমরা যাব না। সেমভাবে এইখানে ছোট আছে জন্য আমরা একটু ঝামেলার মধ্যে ইচ্ছা করে গেছি, কারণ এখানে যদি এটা আমরা করি টি টেস্টের জন্য ভালো হয় জিনিসটা। এখন যদি এটা দেখি এখানে কি করছি, সেম আগেরটার মতোই সূত্র, কোনো চেঞ্জ নাই। এই যে এক্স বার মিউ এস, এইখানে সিগমার পরিবর্তে এস ইউজ করছি কেন, কারণ এস মানে হচ্ছে গিয়ে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা মানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর কিছুই না। এখানে সরাসরি স্যাম্পলেরটা দিয়ে কাজ করতেছি, এন এর মান 10। ওকে, এখন এইটা দিয়ে যখন আমরা কাজ করব, করার পরে এখানে দেখলাম যে ভ্যালু আসছে আমাদের অ্যাপ্রক্স -1.90, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন আমরা দেখব যে আমাদের টি টেস্টের বা টি টেবিলের ভ্যালুটা -1.90-র ভিতরে বা 90-র কাছাকাছি আছে কিনা। টি টেলের ভ্যালুটা কীভাবে, টি টেস্টের ভ্যালু বা টি টেবিলের ভ্যালুটা কই থেকে পাবো, টি টেবিলের ভ্যালুটা পাবো হচ্ছে টি টেস্টের মানে টি টেবিল থেকে আর কি। এখন টি টেবিল দেখার সিস্টেম তো আগেও বলছিলাম, এইটা হচ্ছে আগেরটা যেটা বলছিলাম ওইটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্স লেভেলের মাধ্যমে, কিন্তু এইবার আমরা দেখব টেইলের মাধ্যমে, লেভেল অফ সিগনিফিকেন্সের মাধ্যমে। লেভেল অফ সিগনিফিকেন্স কি 0.05। এখন আমরা এই যে টেবিল থেকে এই দিকে দেখব হচ্ছে গিয়ে আমাদের
ডিএফ মানে হচ্ছে গিয়ে ডিগ্রিস অফ ফ্রিডম, আর এই দিকে দেখবো হচ্ছে ওয়ান টেল না টু টেলের যেই ভ্যালুটা আছে। আমরা এখানে কি দেখছিলাম, ওয়ান টেল বা টু টেলের ভ্যালুতে এখানে 0.05 আছে, সুতরাং আমরা এই বরাবর খুঁজে বের করবো 0.05 কোন জায়গায় আছে। এই যে এইখানে হচ্ছে টু টেল টেস্ট 0.05 আছে, টু টেল টেস্টে 0.05, কিন্তু ওয়ান টেল টেস্টেও কিন্তু আসছিল, কিন্তু আমরা ওয়ান টেলেরটা নেই নাই কেন, কারণ আমরা এখানে নট ইকুয়াল দিয়ে কাজ করতেছি। এটা যদি নেই তাহলে কিন্তু ভুল হবে, এইটা নিয়ে কাজ করতেছি আমরা। আচ্ছা, এই যে এখানে বলা আছে টু টেল টেস্ট, টু টেলের বরাবরের যেইটা আছে, এই যে টু টেল টেস্টের 0.05 নিয়ে কাজ করতেছি। 0.05 নিয়ে যদি আমরা এখন কাজ করি এখানে, এখন দেখবো যে ডিগ্রিস অফ ফ্রিডম কত ছিল, 9, মানে 10 - 1 মানে তো 9, 9, আর হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়েছে 0.05, এই যে এই ভ্যালুটা 2.262। এখন এইটাতে যদি আমরা অপর দিকে উল্টা দিক দিয়েও চিন্তা করি, তখন আমরা দেখবো যে মাইনাসের দিক দিয়েও এটাই আসতেছে। তাহলে টি ক্রিটিক্যাল বা হচ্ছে বলা হয় টি টেবিলের ভ্যালু এটা। এখন টেবুলেটেড টি এটা বের হয়েছে, আর ক্যালকুলেটেড টি যেটা আছে, ওই টেবুলেটেড টি আর ক্যালকুলেটেড টি এর রেঞ্জ যদি কাছাকাছি থাকে বা সমান হয়, তখন আমরা জিনিসটারে অ্যাকসেপ্ট করব, না হলে রিজেক্ট করব। মানে কি, আমাদের যেই ক্যালকুলেটেড টিটা পাইছি, এই যে হচ্ছে ক্যালকুলেটেড টি, এই ক্যালকুলেটেড টি যদি আমাদের ক্রিটিক্যাল রেঞ্জের মধ্যে বা হচ্ছে টেবুলেটেড টি এর রেঞ্জের মধ্যে থাকে, তখন আমরা বলবো যে হ্যাঁ, তারা যেটা বলছে ওইটা সঠিক, আমরা রিজেক্ট করতে পারি নাই, সুতরাং আমরা অ্যাকসেপ্ট করছি। এটাই আমাদের -1.90, এই জিনিসটা কি -2.262 এর থেকে ছোট না, এবং 2.262 এর থেকে বড়, ও সরি, উল্টা বলে ফেলছি, -2.262 এর থেকে ছোট, সরি 2.262 এর থেকে বড়, এবং 2.262 থেকে বড়, মানে এই রেঞ্জের মধ্যে আছে এই জিনিসটা, যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, সুতরাং আমরা এটা বলতে পারতেছি যে এই রেঞ্জের মধ্যে থাকার কারণে এই জিনিসটা অ্যাকসেপ্ট করছে, নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে, এই জিনিসটা কন্ডিশন ফুলফিল করছে, নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করছে, এই জিনিসটাই। সুতরাং এই দুই সিস্টেমে আমরা এই জিনিসটারে অ্যান্সার করতে পারবো, একটা হচ্ছে টি টেবিল বা টি টেস্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে জেড টেবিল বা জেড টেস্টের মাধ্যমে। এই যে এই ভ্যালুটা কিন্তু জেড টেবিল থেকে বের করছি। জেড টেবিলের ভ্যালু সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, কিভাবে বের করা যায় এটা সরাসরি একটু চেক করলে পাবো আমরা, ইউটিউবের থেকেও কাটতে পারি, ইউটিউবে শর্টস আছে ছোটো ছোটো, 2 মিনিটও লাগবে না, দেখে নিতে পারি। আচ্ছা, এটাও শেষ। এই যে চ্যাপ্টারের উপর কারো কোনো সমস্যা আছে? যে তিনটা চ্যাপ্টার দেখাইছি, তিনটা চ্যাপ্টারের উপর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা এটা ক্লোজ করব। এখন আমাদের এই যে এইখানে কয়েকটা জিনিস দেওয়া ছিল, স্যারের যে গ্রুপটা আছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস, এই যে এই গ্রুপটা যদি আমরা একটু খেয়াল করি, এই গ্রুপের মধ্যে আমাদের এই যে এইখানে একটা ইউটিউবের ভিডিও আছে, তারপরে এইখানে আছে 4-5টা ভিডিও, এই যে এই একটা, এইটা আমি দেখাই নাই, এইটাও দেখাই নাই, এইটাও দেখা নাই, ফার্স্টের 3টা ভিডিও দেখা মাস্ট, সবার জন্য মাস্ট, এই 3টা দেখাই লাগবে। এইটা দেখা লাগবে না, এইটাও দেখা লাগবে না, এই দুইটা এটা পড়াই দিছি, এইটা বাদ, এটা তো ওই যে বইলাই দিলাম ডিস্ট্রিবিউশন বাদ। আচ্ছা, ফার্স্টের 3টা ভিডিও খুব বড় না, একটা মনে হয় 12 মিনিট, একটা 16 মিনিট, আর একটা মনে হয় মনে হয় 15 মিনিট বা কত মিনিট, ছোট ছোট ভিডিও, ভালো করে দেখলে সময় লাগার কথা না এগুলা। এই 3টা ভিডিও দেখবেন, আমি যেটা বলে দিছি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এইটুকু দেখবেন, এইটুকুতেই হচ্ছে আমাদের কালকের স্ট্যাটিস্টিক্সের সিলেবাস। আর এই যে এখানে আরেকটা ভিডিও আছে, এটা দেখলেও পারেন, না হইলে আমি যতটুকু বলছি ওইটার মধ্যে এটাও কভার হয়ে গেছে অলরেডি। আর কারো কোনো ইস্যু আছে? যদি ইস্যু না থাকে তাহলে আমি ক্লোজ করব। আর আরেকটা হচ্ছে আমাদের যে কালকে পরীক্ষা, কি জানি নাম, ডিএস, ওই ডিএস এর সিলেবাস হচ্ছে বেসিক, বেসিকের মধ্যে ওই বেসিক প্রবাবিলিটির স্লাইডই আমার কাছে নাই আসলে। আর বেসিক প্রবাবিলিটির স্লাইড যদি স্যার দিয়ে থাকে তাহলে ওইখান থেকে দেখবেন, ওইটার সিলেবাস ছোট, খুব একটা কঠিনও না, ইজি আছে। ক্লাস নোটস যদি কারো কাছে থাকে তাহলে ওইটা, আমি আমার কাছে ক্লাসের নোটস আছে, আমি ওই নোটস দিয়ে দিতে পারবো, ইচ্ছা করলে ওইটা একটু দেখে নিতে পারেন, আর বাকিটা হচ্ছে নিজের মতো। অথবা একটা কাজ করতে পারি, কালকে তো আমাদের মাঝখানে একটা গ্যাপ আছে ওই কুইজের আগে গ্যাপ থাকলে আমি ওই সময় কারো যদি কোনো সমস্যা থাকে ওই টাইমে আসলে আমি ওই বাকি প্রবলেমটা দেখাই দিব না, সরাসরি আমি ক্যাম্পাসেই থাকবো। আমার সমস্যা আল্লাহ হাফেজ। আমাকে একটু দেখাও।